নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবারের বাজার এসে গেছে। আজ আনা হয়েছে ইলিশ মাছ। তো আজ ইলিশ মাছের পরপর দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমটা একটা বাংলাদেশি রেসিপি। আমার মা এই রান্নাটা করে, খেতে দুর্দান্ত হয়। এই রেসিপিটার নাম হলো ইলিশ ভাপা। তোমরা অন্য অনেক রকমভাবে ইলিশ ভাপা খেয়ে থাকবে, তবে এই ইলিশ ভাপার রেসিপিটা সত্যি অসাধারণ লাগে খেতে। মাত্র দুটো মেইন উপকরণ দিয়ে এই রান্নাটা হয়, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। যাই হোক, রান্নাটা করতে করতে তোমাদের সাথে মুম্বাই সংক্রান্ত একটা বিষয় শেয়ার করি। আমার অনেক ভিডিওতে প্রায়ই একটা কমেন্ট পাই যে মুম্বাইয়ে আমাদের এই ফ্ল্যাটটা নিজেদের কিনা। প্রথমে বলি, হ্যাঁ, এই ফ্ল্যাটটা আমাদের নিজেদের। এইবার বলি, এই প্রশ্নটা করা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আসলে মুম্বাই শহরে যারা নতুন আসে অথবা যাদের বেশ কিছু বছর হয়ে গেছে এখানে থাকার, তারা জানে যে মুম্বাই শহরে থাকাটা কতটা এক্সপেন্সিভ। মুম্বাই শহরে থাকতে খাবার জোগাড় করা মোটেই অসম্ভব নয়, খেয়ে পড়ে ভালোভাবেই থাকা যায়। কিন্তু সমস্যা শুধুমাত্র একটা জায়গাতেই, সেটা হলো মাথার উপরে একটা ছাদ। আমরা যারা প্রবাসী তারা সবাই এখানে এসেছি কোনো না কোনো কাজের সূত্রে। এখানে থেকে যদি জীবিকা নির্বাহ করতে হয় তাহলে দিনের পর দিন থাকার জন্য একটা ঠিকঠাক থাকবার জায়গা খুব দরকার, সেটা ভাড়া বাড়ি হোক বা নিজেদের বাড়ি। এখানে যারাই আসে প্রথমে তো ভাড়া বাড়িতেই থাকে, কিন্তু যত দিন যায় ততই ভাড়া বাড়িতে থাকাটাও অসম্ভব হয়ে পড়ে, কারণ এখানে বাড়ি ভাড়া অনেকটাই বেশি আমাদের পশ্চিমবঙ্গের তুলনায়। তার উপরে প্রতি 11 মাস পরেই রুম এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে যায় এবং 10% করে ভাড়া বেড়ে যায়। প্রতি 11 মাসে কারোর কি মাইনে বাড়ে না, কিন্তু রুমের ভাড়া বেড়ে যায়। তাহলে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সেটা সামাল দেওয়া কতটা অসম্ভবপর হয়ে যায়। আমি মুম্বাইয়ে আসার পরেই প্রথমবার জানতে পারলাম 1RK বলেও কিছু হয়, মানে একটা কিচেন, বাথরুম, তার সাথে একটা মাত্র হলঘর। আমি প্রথমটায় অবাকই হয়েছিলাম, এরকমভাবে মানুষ থাকে কি করে? কারণ আমরা যারা কলকাতা অথবা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতেই থাকি তাদের সবারই প্রায় নিজেদের জায়গায় নিজেদের বাড়ি। আমরা ছোট থেকেই দেখেছি ঘরের সবার আলাদা আলাদা রুম থাকে। আমিও সেইভাবেই অভ্যস্ত ছিলাম। একটা রুমে পরিবারের সবাই একসাথে থাকবে এটা কখনোই কল্পনা করিনি। তাই মুম্বাইয়ে আসার পরে 1RK দেখে সত্যি সত্যিই খুব অবাক হয়েছিলাম। কিন্তু কিছু সময় যেতেই রিয়েলাইজ করতে পারলাম যে মুম্বাইয়ে থাকবার জায়গাটাই সবথেকে বেশি এক্সপেন্সিভ। মানে এখানে নিজেদের জায়গাতে নিজেদের বাড়ি বলে কিছু প্রায় নেই বললেই চলে, কারণ এখানে 90%ই শুধুমাত্র বড় বড় বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট। আর সেই সব অ্যাপার্টমেন্টে নিজেদের ছোট্ট একটা ফ্ল্যাট আজকের দিনে মিডল ক্লাস ফ্যামিলির জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে। যদি প্রপার মুম্বাই সিটি মানে দাদর, বান্দ্রা, আন্ধেরি, সিএসটি এই সব জায়গাগুলোর কথা বলি, তাহলে এই সব জায়গাগুলো আরও বেশি এক্সপেন্সিভ। এই সমস্ত জায়গাগুলোতে একটা যদি 1RK রুম ভাড়া নিতে হয় তাহলে প্রতি মাসে দিতে হয় প্রায় 15,000 থেকে 20,000 টাকা। আর যদি একটা 1BHK রুম মানে কিচেন, বাথরুম, একটা বেডরুম, সাথে একটা হলঘর, এই রকম কিছু ভাড়া নিতে হয় তাহলে প্রতি মাসে দিতে হয় প্রায় 25,000 থেকে 35,000 অথবা তারও বেশি। আর যদি নিজেদের একটা ফ্ল্যাট নিতে হয় এই রকম সমস্ত পশ এরিয়াগুলোতে, তাহলে একটা 1BHK ফ্ল্যাটের জন্য প্রায় 1 কোটি টাকা দিতে হয়, যেটা সত্যি খুব খুব এক্সপেন্সিভ। আর যদি প্রপার মুম্বাই সিটি থেকে 60-70 কিলোমিটার দূরের কথা বলি, তাহলেও একটা 1RK রুম ভাড়া নিতে হলে প্রায় 8 থেকে 10,000 টাকা দিতে হয় এবং প্রতি 11 মাসে তা 10% হারে বাড়তে থাকে। আর একটা 1BHK রুম ভাড়া নিতে হলেও তার জন্য প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা দিতে হয় এবং প্রতি 11 মাসে তা 10% হারে বাড়তে থাকে। প্রতি 11 মাসে এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে যায়। এটা সত্যিই একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই অসম্ভব।
যা সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না, তাই রুম চেঞ্জ করে নিতে লোকে বাধ্য হয়। এবং সেই রুম চেঞ্জ করাটাও খুব একটা মুশকিল আসান বিষয় নয়, সেক্ষেত্রেও প্রচুর মুশকিলে পড়তে হয় মানুষকে। প্রতি 11 মাসে রুম রেন্ট যদি বেড়ে যায়, তাহলে একজন মানুষের পক্ষে, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে পুরো সারা মাসের বাজেটটাই হিলে যায়। কারণ প্রতি 11 মাসে তো কারোর মাইনে বাড়ছে না, সে যে যা কাজই করুক না কেন, কিন্তু রুমের ভাড়া বেড়ে যাচ্ছে। তাহলে বাকি সব কিছু সে ম্যানেজ করবে কি করে? এটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ মুশকিলের বিষয়, এবং যে কারণে আমাদেরকেও কিন্তু এই ঘরটা নিতে হয়েছিল, আমরা নিতে বাধ্য হয়েছিলাম। কারণ সবাই চাইবে এরকম প্রতি 11 মাসে রুম রেন্ট বেড়ে যাবে, প্রতি 11 মাসে এগ্রিমেন্ট চেঞ্জ হবে, সেটা না পোষাতে পারলে বাড়ি চেঞ্জ করতে হবে। এই ঝামেলা থেকে একটা পার্মানেন্ট ঘর যদি নিজের হতো, এটাই সবাই ভাবে। কিন্তু সত্যি কথা বলতে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে তা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। কারণ প্রপার মুম্বাই সিটি থেকে 60-70 কিলোমিটার দূরে হলেও একটা 1 RK রুম যদি নিজের করে নিতে হয়, তাহলে কলকাতা শহরে যে দামে 2 BHK ফ্ল্যাট পাওয়া যায় সেই পরিমাণ টাকা দিতে হয়। আর সবাই তো 1 RK রুম নেবে না, যারা 1 BHK রুম নেবে, সেই 1 BHK রুমের জন্য প্রপার মুম্বাই সিটি থেকে 60-70 কিলোমিটার দূরেও কি পরিমাণ টাকা দিতে হয় শুনবে? আমাদের কলকাতা শহরে যে টাকায় 3 BHK ফ্ল্যাট পাওয়া যায়, সেই পরিমাণ টাকা দিতে হয় 1 BHK রুমের জন্য, যেটা সত্যি সত্যি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। তাই আমরা যারা প্রবাসী, তারা সত্যি কারোর নিজের ফ্ল্যাট আছে শুনলে প্রথমটাতে একটু অবাকই হই, কারণ এখানে সত্যি নিজের ফ্ল্যাট স্বপ্ন। আর ভাড়াতে থাকাটাও ততটাই কষ্টকর, কারণ একই রুমে বছরের পর বছর এখানে থাকা যায় না, এগ্রিমেন্ট চেঞ্জ হয়ে যায়, যে কারণে টাকা পয়সার একটা সমস্যা হয়ে যায়, আবার তো হলে ঘর চেঞ্জ করলেও সেটাও সমস্যাদায়ক হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মুম্বাইয়ে থাকাটাই কিন্তু মেইন সমস্যার, মানে মাথার উপরের ছাদটাই এখানে মেইন সমস্যার বিষয়। খাওয়া পড়ার এখানে সেরকম কোনো সমস্যা কিন্তু হয় না, এটা আমার মত। তো আশা করি মুম্বাই শহরে থাকার বিষয়ে একটা ওভারঅল ভিউ তোমাদেরকে দিতে পেরেছি। যদি কোথাও কোনো কিছু ভুল অথবা মিস করে থাকি, তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। আর মুম্বাই শহর সংক্রান্ত অন্য কোনো বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাকে সেটাও কমেন্টে জানিও। আমি আমার মতন করে যথাসম্ভব চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে জানাতে। তো যাই হোক, কথা বলতে বলতে ইতিমধ্যে আমার রান্না, খাওয়া এবং অন্যান্য সমস্ত কাজ হয়ে গেছে। এই দেখো, বলেছিলাম না মাটি অর্ডার করেছিলাম, সেই মাটি এখনও আসেনি। এই যে সেই মাটি, এই যে আসলো, আমার বর এই যে খুলেছে। দেখো এটা কীরকম কালো পুরো, আমি এরকম কালো মাটি কখনো দেখিনি। এটা আসলে শুধুমাত্র মাটি নয়, এতে অনেক কিছু মেশানো রয়েছে, যে কারণে এটা এরকম কালো। আর খুব হালকা, জানো তো, এটা খুবই হালকা। প্রথমবার আমি ব্যবহার করব এরকম কিনে আনা পটিং মিক্স সয়েল, প্রথমবার ব্যবহার করব। ওই যে কাঠগোলাপের গাছগুলোকে লাগাবো বলে রেখে দিয়েছি, ওগুলোকে জলে রেখেছিলাম জানো, কাঠগোলাপের গাছগুলো জলে রাখাতে ওগুলো কেমন পচে গেছিলো। তো এখন মাটিতে লাগাতেই হবে, পচা অংশটুকু কেটে বাদ দিয়ে মাটিতে লাগাচ্ছি। আর আমাদের এখানে বৃষ্টি কিন্তু কমছে না জানো, বৃষ্টি হয়েই চলেছে। আমার এই টাইম ফুল গাছগুলোতে প্রচুর কড়ি, কিন্তু একটা কড়িও ফুটছে না, শুধুমাত্র বৃষ্টির জন্য। কারণ এই কড়িগুলো বৃষ্টি পছন্দ করে না, বৃষ্টিতে না হলুদ হয়ে যায়, কড়িগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আর আমার এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে, এই রঙিন কচু গাছ, খুব সুন্দর হয়েছে রঙিন কচু গাছ, বড় হচ্ছে এখন ধীরে ধীরে। আমার এই টাইম ফুল গাছগুলো, মানে এই টবগুলো সব তো এক জায়গাতেই রাখা ছিল, আমি আজকে এগুলোকে চেঞ্জ করেছি। এপাশে 3টে নিয়ে এসেছি আর ওপাশে কটা। ওই দেখো প্রত্যেকটা কড়ি এরকম হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে, আমার যে কি কষ্ট হচ্ছে কি বলবো। গাছ ভর্তি করি কিন্তু ফুল হচ্ছে না, এই দেখো এরকম হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, আমাদের এখানে বৃষ্টির তো কোনো বন্ধ হওয়ার চান্সই নেই। কতদিন হয়ে গেছে রোদ দেখি না গো, কতদিন হয়ে গেছে রোদ দেখি না। আর আমার নয়নতারা গাছগুলো তো সব খারাপ হয়ে গেল, কি আর বলবো। যাই হোক, চলো ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।